মাসুদ কামাল, এই কাঁটাতারের বিষয়টিকে আপনি বা কিভাবে দেখছেন? এটা অনেক দিনের বিষয়, কেননা বহু বছর ধরেই রাজনৈতিক উদ্দেশ্য অথবা অন্য কোনো কারণে বলা হয়েছে যে আমরা এখান থেকে ভারতে যাই আর আসি না, মানে আমাদের দেশের কেউ কেউ। এবং এই কথাটাকে তারা কিন্তু কখনো সেইভাবে প্রমাণিত করতে পারে নাই। যতটুকু পেরেছে সেটা হচ্ছে আমাদের দেশের কিছু চোর বাটপার জাতীয় লোকজন, পিকে হালদার, টাকা পয়সা চুরি করে ওখানে পালিয়েছেন এবং তারা আবার তাকে রেখেছে, তাকে ফেরত দেয় নাই। টাকাগুলি ফেরত দেখ, তাকে রাখুক। কিন্তু বারবারই বলার চেষ্টা করা হয় যে বহু লোক এখানে চলে গেছে। চলে যাওয়ার মতো পরিস্থিতি কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে বা অনেকদিন ধরে আছে? একটা হচ্ছে কাঁটাতার দিয়ে কাকে আটকাবে আসলে? এদিক থেকে ওদিকে যাওয়া না, ওদিক থেকে এদিকে আসা। একটা জিনিস হলো জানেন, এই মানে আমাদের লোককে আমাদের এখানে ফেরত পাঠানো, তারা যেটাকে পুশ ব্যাক বলে আর কি, আমরা বলি অনেক হুমকি দেয়, বলে যে পুশ ব্যাক করে দিবে। পুশ ব্যাক করে দিল, আমরা বলি শুভেন্দু সাহেব একাধিকবার বলেছেন যে উনি তো ওনারা বলেন রাতে ঢুকিয়ে দেবেন, এরকম বলেছেন ওনাদের ভাষায় আর কি, ওনাদের ভাষায় না, ওনাদের ভাষায় বলেছেন। ওনারা যেটা করেন এটা না, আসলে এই যে পুশ ব্যাক করানো, কাঁটাতার দেওয়া, এই সবই আসলে পলিটিক্স, টোটালি পলিটিক্স। এই পলিটিক্সটা করেই তারা এবার ক্ষমতায় আসছে। আপনি কয়েকদিন আগের কথা বলি আপনাকে, আমি এই এপ্রিল মাসে বোধহয় মাঝামাঝিতে আসামের মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মা, উনি আনন্দবাজারে হিন্দি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হয়। উনি স্বাভাবিক চান না। এবং সেটা উনি কারণ বলছেন, যে কেন বলছেন এই কথাটা। এর কারণ হলো, যখন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় তখন ওনাদের বিএসএফ এবং আমাদের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারা খুবই রিল্যাক্স থাকেন এবং তারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করেন। ওই সময় কোনো পুশব্যাক করা যায় না। যদি সম্পর্ক অস্বাভাবিক থাকে তাহলে প্রতিদিন 20 জন 30 জন 40 জন এইভাবে উনি বলছেন, মানে 20 জন 30 জন 40 জন লোক করে বিএসএফ তাদের কাছে নিয়ে রাখে এদেরকে, এবং সময় সুযোগ মতো ঠেলে আমাদের সীমান্তে ঢুকিয়ে দেয়। তো তাহলে তো কাঁটাতারের বেড়া আমাদেরই করা দরকার। তা আমাদের যা দরকার, আমাদের কাজটা ওরা করে দিচ্ছে, তো করুক না, আমাদের তো কোনো সমস্যা নাই। ওরা ঢুকাতে চায়, ওরা বলছে যে এটা ঢুকিয়ে দেয়, এই জন্য যে সম্পর্কে। তখন তাকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনার এই কথাটা কি আপনার কেন্দ্র মনে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি আপনার এই কথার সঙ্গে একমত? ওকে আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আমার মতো করে জবাব দিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট কি মনে করে না করে জানি না, আমি আসামের মানুষ, আসামের জনগণ এটা মনে করে। তার মানে পুরো জিনিসটা হলো পলিটিক্স। মানে আসামের জনগণের মধ্যে একটা সুরসুরি দিয়ে দিছে এবং সেই সুরসুরিটাকে তারা সবসময় জিয়ে রাখতে চায়, এবং এই সুরসুরির অংশ হলো এগুলি বলা, সুরসুরির অংশ হলো কাঁটাতারে বেড়া দেওয়া। 45 দিনের মধ্যে উনি সব কিছু দিয়ে দিবে, জমি টমি। এটা আমাদের আপনার কি বলে সীমান্তের ওপারে যিনি আছেন, আপনার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন। তো উনি তো অনেক কথা বলেছেন। উনি তো এই নির্বাচিত হওয়ার আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন, উনি তখন তো বলেছেন যে ইউনূসকে আমি মানি না। এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে স্যালুট দিয়ে সবাই এখান থেকে নিয়ে আবার সিংহাসনে বসাবে, এমন বলেছেন এই ভদ্রলোক। এই শুভেন্দু ভিডিও দেখছেন আপনি? তো এগুলো উনি কেন বলছেন? উনি এটা বলেছেন, এটা তো পলিটিক্স। এটা বলে মানুষের মধ্যে একদম সুরসুরি তৈরি করে উনি জিততে চেয়েছেন। পলিটিক্স কমপ্লিট, মানে জিতে গেছেন। জিতে যাওয়ার পরে এখন উনি কী বলবেন আমরা দেখি, আর কটা দিন যাক। কিন্তু আমার মনে হয় না এই সমস্ত কথা উনি রিপিট করবেন। তবে যে কথাটা আমরা এই বিরতির সময় বলছিলাম আর কি, যে কাঁটাতারে বেড়া দিয়ে উনি কাকে আটকাবেন? ওরা তো লোক তো আসতে পারবে না, আপনার পুশব্যাকও করতে পারবে না। তাহলে পুশব্যাকের জন্য আলাদা কোনো রাখবেন, উইন্ডো রাখবেন, এখানে পুশব্যাক উইন্ডো হবে, সেটা খুলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবে। আর যে কথাটা আপনি বলছিলেন, তাহলে শেখ হাসিনা বলছিলেন না, উনি কিন্তু শেখ হাসিনাকে পাঠাতে চেয়েছিলেন এয়ারপোর্ট দিয়ে, যে আমরা এখান থেকে স্যালুট দিয়ে নিয়ে আসবো। আর শেখ হাসিনা নিজে কিন্তু এয়ারপোর্টে আসছেন নাই, উনি বলছিলেন চট করে ঢুকে পড়বো, আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। তো চট করে ঢুকবেন কোন দিক দিয়া? এখন তো কাঁটাতার, এখন তো উনি চট করে ঢুকতেও পারবেন না, তাহলে তো বিরাট ঝামেলা। এই জিনিসটা খেয়াল করছেন কিনা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো জানেন, আধুনিক এই বিশ্বে
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত নির্ধারণের জন্য কাঁটাতার লাগে না রে ভাই। কাঁটাতার দিয়ে তাদের মন মানসিকতাটা কেমন প্রতিবেশীর প্রতি, এটারই ওনারা প্রমাণ দেয়। এটা দরকার পড়ে না। পৃথিবীর অনেক দেশ তো এমনও আছে কিছুই নাই ভিতরে। ইউরোপে অনেক কান্ট্রি এরকম আছে না, যে একটা দোকানের এই একটা পার্ট পড়ছে এই রাষ্ট্রে, আর একটা পার্ট পড়ছে ওই রাষ্ট্রে। আমি নিজেই গিয়েছি, আমি দেখেছি যে সুইজারল্যান্ডের সঙ্গে যে বর্ডারিং নেশন, সেখানে তারা চলে যায় বর্ডার পার হয়ে ওই পাশের ডিপার্টমেন্টাল স্টোর থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসছে, কারণ ওইদিকে সস্তা এবং তাতে তারা কিছু মনে করে না। এবং মূলত তারা গ্রোসারি কিনতে দেয়, অন্যান্য কিছু কিনতে দেয় না, অতি মূল্যবান বিষয়। কিন্তু সম্পর্ক তাদের এতই ভালো যে তারা এই বিষয়গুলিকে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে রাখে এবং একটা হিসাব থাকে যে তারা যাচ্ছে বর্ডার ক্রস করে ওই পাশে গিয়ে বাজার করে আনে। এরকম বহু দেশ রয়েছে ইউরোপে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি নষ্ট হচ্ছে বৃহৎ রাষ্ট্রের আচরণের মধ্যে দিয়ে। আরেকটা প্রশ্ন আছে, এটা যদিও একটু হাস্যকর প্রশ্ন, সেটা হচ্ছে যখন উনি নতুন মুখ্যমন্ত্রী নিজের নাম বলেন তো শুভেন্দু। এখন আমরা কি তাকে শুভেন্দু বলবো না শুভেন্দু বলবো? এনসিপিতে কারা যোগ দিচ্ছেন এটা এনসিপি খতিয়ে দেখবে, সেজন্য তারা ন্যাশনাল সার্চ কমিটি তৈরি করেছে। 6 সদস্যের এই কমিটি দলের সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। এনসিপিতে কারা যোগ দিচ্ছেন এটা তো তাদের এমনিতেই দেখে নেওয়ার কথা। সার্চ কমিটি মানে কি তারা খুঁজে খুঁজে লোক নিয়ে আসবেন? এটা একটা ব্যাপার বুঝতে পারি না। আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি উপদেষ্টা ছিলেন, উনি নিজেকে ঢাকা দক্ষিণের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে এরই মধ্যে ঘোষণা করে দিয়েছেন। উনি বলছেন যে বিএনপি গণতন্ত্রের কথা বলে বিগত 17-18 বছর রাজনীতি করলেও দলের চেয়ারম্যান তিনি নাকি ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। এবং তিনি এই বিষয়টি বলেছেন যে মেয়র পদের নাকি প্রশাসক বসানো হয়েছে, প্রশাসকরা ভোট চাচ্ছেন মেয়র পদে, এই জন্য এটা গণতন্ত্র হত্যা হয়ে গিয়েছে। একটা জিনিস হলো কি, উনি তো দক্ষিণে মেয়র হতে চাচ্ছেন, উনি তো দক্ষিণের সিটি কর্পোরেশনে যে বসতেনও নিয়মিত, ওখানে উনি অফিস করতেন। যখন ওই যে একটা রহস্যজনক আগুন ধরেছিল সচিবালয়ের 2 প্রান্তে, এবং তারপর তারা তদন্তের কথা বলে পরে কিছুই বলতে পারেন নাই কোথা থেকে আগুন ধরলো, এবং তারপরে উনি ওইখানে অফিস করতে শুরু করেছেন। এবং ওখানে অফিস করতেন, এবং একদম ভ্যালিড একটা দাবি ছিল, হাইকোর্ট থেকে রায় হয়ে গেছিল ইশরাকের, মানে ইশরাক হোসেনের ওখানে মেয়র পদের দেওয়াটা, হাইকোর্টের রায়কেও কিন্তু উনি অমান্য করেছেন এবং করে গায়ের জোরে। উনি এবং অন্তর্বর্তী সরকারও সেখানে টালবাহানা করে বিষয়। উনি তো অন্তর্বর্তী সরকারের অংশ, আইনমন্ত্রীও ছিলেন, আইনমন্ত্রীও উনি তো এলজিআইডি মিনিস্টারের দায়িত্ব ছিলেন, উনি এটা করেছেন ব্যক্তিগত ইয়ের কারণে। তো ওনার হয় কি জিনিসটা জানেন, আমি এনসিপিকে বলবো, উনি তো তাদের মুখপাত্র, এনসিপিকে বলবো ভাই আপনাদের মুখপাত্র হিসেবে এমন কিছু লোক, কেমন লোককে নেন যে কে আপনার পার্সোনাল ফ্রেন্ড, কে কি বন্ধু বান্ধব, এগুলি ভাইবেন না। এমন কাউকে নেন যাকে নিয়ে মানুষ কোনো কথা বলতে পারবে না অন্ততপক্ষে। একটা সমস্যা হলে, একটা প্রবাদ আছে বুঝছেন গ্রামে, যে সেই মানুষটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। এখন আনফর্চুনেটলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে এদেশের মানুষ অনেক কিছু জানা ফেলেছে, কাজেই ওনাকে নিয়ে মুখপাত্র বানালে পরে সমস্যা হয়। তার মুখ দেশে যে সমস্ত কথা বলে মানুষ তো মিলিয়ে নেয় যে উনি দায়িত্ব পাওয়ার পর কী করছিলেন, উনি কয়দিন দায়িত্বে ছিলেন, কয়দিন কি করেছেন, কিভাবে কী করেছেন, এগুলো তো অনেক কিছু আমরা কিন্তু পরে এগুলো নিয়ে আলোচনা করি, যে কারণে ওনাকে না বলানোই ভালো। আর সার্চ কমিটি এটা ভালো, এটা আমি পছন্দ করছি, সার্চ কমিটি খুব ভালো। ওনারা সার্চ করে তো মঞ্জুর সাহেবকে পেলেন চট্টগ্রামে, পাননি তো মঞ্জুর সাহেব তো ধরা দেয়, কিন্তু ওনারা সার্চ করে বাসা পর্যন্ত পৌঁছেছিলেন, পৌঁছে গেছিল, কিন্তু মঞ্জুর সাহেব তো ধরা দেয় নাই। পরে মঞ্জুর সাহেবের খুঁজে ফোনে মঞ্জুর সাহেবের ফোন বন্ধ। সার্চ কমিটি করে তাহলে লাভ কি? যাদেরকে করবে সে তো হারিয়ে যাবে। আমি বলি আপনাকে, ওই আরেক লোকে বিএনপি থেকে আসছে, আরেক লোকে নিল না, এই যে পুরান ঢাকার, যে ওনাকে নিল, এবং ওনার সম্পর্কে তো ওরাই বলছে একসময় নাকি চাঁদাবাজ ছিল, অমুক ছিল তমুক ছিল। তো এই চাঁদাবাজকে তারা তার ধরে নিচ্ছে, যাকে তাদের ভাষায় আর কি, তাকে তার ধরে নেওয়ার পর সে কিন্তু চাঁদাবাজ নেই। সে এখন হয়তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে বলছে যে 2 দিন আগে যে চাঁদাবাজ ছিল সে হঠাৎ করে কীভাবে মসজিদের ইমাম হয়ে গেল বুঝতে পারলাম না। তো এই ধরনের আলোচনা কিন্তু পরে হচ্ছিল। হয়তোবা এই সমস্ত আলোচনার থেকে বাঁচার জন্য তারা ভাবতেছে যে এখন আমরা এমন লোককে নেব যাকে নিয়ে আমাদের মানে এই ধরনের কোনো আপত্তি না উঠবে অথবা কোনো বিতর্ক না জন্মাবে। এটা ভালো, আমি কিন্তু এটা পছন্দ করছি। এই সার্চ কমিটি সব দলেই থাকা উচিত, যে আপনারা দেখে শুনে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু
কথা হলো অলরেডি যারা আছে তাদের ব্যাপারে কোনো সার্চ ইঞ্জিন চালু হবে কিনা, এটা হলো আমার মূল বক্তব্য। ওনাদের মধ্যে যারা আছে, এরই মধ্যে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পর্কিত একটা কথা প্রায় বলা হয়, বিভিন্ন মিডিয়াতে অনেকে বলেন যে আসিফ মিয়া সজীব ভুঁইয়া সারা দুনিয়ার মধ্যে একটা রেকর্ড করছে। সেই রেকর্ডটা হলো এত কম বয়সে এত দুর্নীতি এই পৃথিবীর কেউ আর করতে পারে নাই যেটা উনি করছেন। এই ধরনের কথা কিন্তু বলা হয়, বিভিন্ন জন বলে টলে। তো এই সমস্ত কথা তো আমাদের শুনতে ভালো লাগে না। এই ইয়াং জেনারেশনের প্রতি আমাদের একটা প্রত্যাশা ছিল তারা বিরাট কিছু করবে, তারা নতুন বন্দোবস্ত তৈরি করবে, কি জানি রাজনৈতিক নতুন বন্দোবস্ত করবে, কত কিছু করবে। তো সেগুলি নিয়ে তো আমরা আশাবাদী ছিলাম তাদের দিকে। এখন সেই আশাবাদগুলো যারা ভেঙে দিয়েছে তাদের ব্যাপারে একটু সার্চ করা দরকার, নাহলে কেমনে হয়। একই সাথে আরো কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন একটি হচ্ছে যে বিদেশে অবস্থানরত সাংবাদিক সায়ের জুলকারনাইন তিনি বলেছেন যে জনগণের অর্থে COP29 সম্মেলনে 79 জনের টিম নিয়ে যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজারবাইজানে গিয়েছিলেন সেইটার খরচ নিয়ে তিনি একটা প্রশ্ন কিন্তু করেছেন। সেখানে 79 জনের দল ছিল এবং সেই 79 জনের দল একটি বিরাট দল, যে দলে শেষের দিকে তার নিজের ভ্রাতুষ্পুত্র ছিলেন এবং তার পছন্দের লোকজন দিয়ে এই দলটিকে সাজানো হয়েছিল। অনেকেই রয়েছেন যাদের গুরুত্ব হয়তো তিনি দিয়েছেন, যেমন এখানে নাম রয়েছে মিস্টার সোহানুর রহমান সোহান, এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ইউথ নেট গ্লোবাল। তারপরে এইখানে নাম রয়েছে তার ভ্রাতুষ্পুত্র অপূর্ব জাহাঙ্গীর এবং আমরা লক্ষ্য করছি যে তার প্রেস উইং সবসময় 2-3 জন লোক তার সঙ্গে চলে যেতেন। আপনার কি মনে হয় যে সর্বক্ষেত্রে অপচয় কমানো হবে, ব্যয় কমানো হবে, এরকম কথাবার্তা কিন্তু অন্তর্বর্তী সরকার এসেই বলেছিলেন, আপনার মনে আছে কিনা? তারা প্রথমে বলেছিলেন উনি কোনো সিকিউরিটি ছাড়াই রাস্তায় ভ্রমণ করছেন, এটা শুধু আমরা একটা ছবি দেখেছিলাম, পরে দেখলাম যে না। তারপরে বলা হয়েছিল উনি সকল ব্যয় কমিয়ে আনছেন, কিন্তু উনি যাওয়ার আগে ব্যয় আরো চাপিয়ে দিয়েছেন, নিজে SSF এর নিরাপত্তা নিয়েছেন। এবং উনি যখন লন্ডন গিয়েছিলেন তখন একটা ভয়াবহ আর্থিক ব্যয়ের কথা সায়ের জুলকারনাইন বলেছিলেন, যে খরচটা অত্যন্ত ভয়াবহ। একটা কক্ষে তিনি ছিলেন, যে কক্ষের দৈনিক ভাড়া ছিল 6045 পাউন্ড বা প্রায় 10 লক্ষ টাকা, এবং 4 দিনে শুধু একটা কক্ষেরই বিল এসেছিল 40 লাখ টাকার বেশি। তো সর্বক্ষেত্রে ব্যয় কমানোর কথা বলে এরা বিরাট লটবহর সহ এই COP29 সম্মেলনে যাওয়া আজারবাইজানে, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? কিন্তু আমি আগে তো বললাম যে উনি তো এই দেশের মানুষ ছিলেন না রে ভাই, উনি তো এই দেশের মানুষ। আপনারা আমার চিন্তার মতো করে উনি চিন্তা করেন না। আমার আপনার কাছে 10 লাখ টাকা বেশি মনে হচ্ছে একটা রুমের জন্য, ওনার কাছে বেশি মনে হয় নাই। উনি তো মনে করেন যে এই গরিব দেশের মানুষ তো নিজে কর দিতে চান নাই এবং উনি কর মাফ করিয়েছেন, তাহলে এই যে টাকাটা খরচ হলো এটা আচ্ছা উনি কাকে কর দিবেন? বাংলাদেশ সরকারকে? আমাদের জনগণ। সে তো বাংলাদেশেরই লোক না রে ভাই, সে তো বাংলাদেশকে দেশই মনে করে না। আমরা জনাব শামসুজ্জামান খান আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে বিরাট ব্যয়, মানে ব্যয়, এই ব্যয় তো আমাদের এখনকার মাননীয় প্রধানমন্ত্রীও করছেন না কোথাও, কিন্তু আমরা দেখেছি যে তারা করেছেন। আপনারা কি এই বিষয়গুলি কখনো তদন্তে আনবেন, বা অন্তত এই ব্যয়ের একটা কোনো তালিকা বা কোনো কিছু কি আমরা জানতে পারবো যে আসলে কত খরচ করেছেন তাদের নিজেদের পেছনে এই উপদেষ্টারা? কারণ আমরা দেখেছি কার্পেট বিছিয়ে উপদেষ্টারা ভেকুর উপরে উঠেছিলেন, মানে এক্সকাভেটরের উপরে, এবং একজন নয়, উপদেষ্টা একাধিক এবং তার সঙ্গে আরো লোকজন সহ প্রায় 6-7 জন এক্সকাভেটরের উপরে দাঁড়িয়েছিলেন, তারা লাল গালিচা বিছিয়ে তারা গিয়েছিলেন সেখানে। তো এই বিষয়গুলিকে আপনারা কখনো খতিয়ে দেখবেন যে এই অন্তর্বর্তী সরকার কোথায় কোথায় অপ্রয়োজনীয় ব্যয় করেছে? আপনাকে প্রথম বলি, আমি শামসুজ্জামান খান না, সরি আমি না, একাধিকবার উচ্চারণ করছেন তো এই জন্য মনে হলো সংশোধন করে দিই। 2 নম্বর হচ্ছে, গত সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলে আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা করেছেন, এটা আস্তে আস্তে এখন সবকিছুই জনসম্মুখে আসছে। এটা একটা গণতান্ত্রিক সরকার, দুর্নীতি বিরোধী সরকার, লুটপাট বিরোধী সরকার, জনগণ সমর্থিত একটি সরকার। গণতন্ত্র যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয়, স্বাভাবিক কারণে
দুর্নীতি বিরোধী অবস্থান থাকতে হবে এবং অহেতুক রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে লুটপাট করে আরামায়েশ যারা করছে তাদের ব্যাপারে একটি তদন্ত থাকতে হবে। এটা সাধারণ মানুষ বা এই যে এই আলোচনা তো আমরা দেখলাম উঠে এসেছে। যেহেতু সরকারের বয়স একেবারেই মানে কম, 3 মাস চলছে, আমার মনে হয় এখনই মানে যে কথাগুলো বলার দরকার, এখনই যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটি সম্বন্ধে নিশ্চয়ই সরকার ভাববে এবং ভবিষ্যতে আমরা সেটা দেখতেও পাবো। তবে একটি জিনিস আমার কাছে মনে হয় যে অতীত সরকারের যে জিনিসগুলো মানে লুটপাট, দুর্নীতিযুক্ত, অনিয়ম, সেটা নিশ্চয় একটি পরিষ্কার গণতান্ত্রিক সরকার কেন কাঁধে নেবে? এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে স্পষ্ট করে বলা যায় অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোটাই তো স্বচ্ছতার সবচেয়ে বড় দৃষ্টান্ত। পরিবেশ বিষয়ক সম্মেলনে যাবেন হচ্ছে পরিবেশ উপদেষ্টা এবং পরিবেশের সাথে সংশ্লিষ্ট লোকেরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হিজ এক্সেলেন্সি মিস্টার লুৎফি ইয়াসের সিদ্দিকী, অনারেবল স্পেশাল এনভয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টু দ্য চিফ অ্যাডভাইজার। কপ সম্মেলনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কি কাজ? এখন ওই যে আপনি যে তদন্ত কথাটা বললেন, যে এখন এমন অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো কোনো প্রয়োজনই ছিল না। তিনি নিজে ওই যে একদিন একা হেঁটে প্রমাণ করতে চাইছিলেন তার কোনো কিছুই লাগে না, কিন্তু এখন তিনি অবসরে গেছেন বলে আমরা জানি। রাষ্ট্রের টাকা এখনো তাকে নিরাপত্তাগত কারণে ব্যয় করতে হচ্ছে। তো এটা তো কোনো মানে তার কথা যদি আমি সঠিক বা সত্য ধরিনি, তাহলে তো প্রয়োজন ছিল না এই নিরাপত্তা কর্মীদের তাকে রক্ষা। এবং আমাদের আঙ্কারার যে এমবাসি বাংলাদেশের, সেই এমবাসি থেকে মোট 5 জন গিয়েছেন আজারবাইজানে। একটা দূতাবাস থেকে 5 জন ব্যক্তি, অ্যাম্বাসেডার, সেকেন্ড সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 3 জন, এবং তারা সেখানে গিয়েছেন তুরস্ক থেকে। এই কপ সম্মেলনে তুরস্কের আমাদের যে দূতাবাস, সেখান থেকে 5 জন মানুষের সেখানে উপস্থিতির মানে ওখানে দূতাবাসের আসলে কি করণীয় ছিল? এটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারেন। সেটাই আমাদের জানার ইচ্ছা, যে আপনারা একটু যদি তাকে ডেকে জিজ্ঞাসা করেন যে আসলে কি কারণে এই তালিকাগুলি তৈরি করা হয়েছিল। মাসুদ কামাল, আপনার কাছে আসবো, কারণ আমরা এখানে একটা লম্বা লিস্ট 79 জনের, এবং আমরা একসময় দেখতাম যে তার প্রেস উইং আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে ওনার বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এবং উনি কখনো সাথে অতিরিক্ত লোক নিয়ে যান না। একবার একটা তালিকা দিয়ে বলেছিল মাত্র 7 জন না কয়জনকে নিয়ে উনি যাচ্ছেন, পরে আমরা জানলাম যে আরো বহু আছে তার সাথে। হ্যাঁ, তো এই সব কিছু ব্যাপার নিয়ে দেখেছি যে প্রায়ই এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে বলতেন যে আমরা খরচ কমাচ্ছি, এবং তারা বড় বড় প্রজেক্টের খরচ হাজার হাজার কোটি টাকা কমিয়ে ফেলেছেন, এরকম একটা দাবি তারা করেছিলেন। পরে আমরা দেখলাম যে তারা খরচ কমান নাই, বরং টাকা বাঁচিয়ে হয়তো অন্যখানে খরচ করেছেন। তো এক ধরনের মুখে এক এবং মনে আরেক, অথবা মুখে এক অথবা কাজে আরেক, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এবং তার একটা নমুনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, কেননা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা যে হামই একটা ডিজিজ তা নয়, অন্যান্য রোগের যে প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়টি সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয় জনাব মাসুদ কামাল, বিএনপি কি আসলে এই বিষয়ে নমনীয় থেকে যাবে? কেননা আমরা জনাব শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে না, এটার তো একটা তদন্ত বিচার হওয়া উচিত, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ক্রিকেট বোর্ডের কেন বিদেশে আমরা যে বিশ্বকাপে ক্রিকেট খেলতে গেলাম না, সেই বিষয়ে একটা তদন্ত কমিটি আগেই তৈরি হয়েছে, কিন্তু এইগুলি তো আরো গুরুতর তদন্তের বিষয়। নাকি এটাকে এক ধরনের মানে এড়িয়ে যাওয়া যায়, যা হবার তা তো হয়েই গিয়েছে? আমার মনে হয় তদন্ত করা উচিত, করবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের কাছে এটা একটা দাবি আছে, মানুষের দাবি, যেগুলো তদন্ত হওয়া উচিত। প্রত্যেকটা অপচয়ের তদন্ত হওয়া উচিত, ছোটোখাটো অপচয়গুলিও, কিন্তু এটা কিন্তু একটা মানসিকতা। দেখেন আমাদের এখানে প্রধানমন্ত্রী প্রেস উইং তো সবসময় থাকে, প্রেস উইংয়ের লোকদেরকে আইফোন 16 দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, এগুলি কেন দিতে হবে? এখনো কি দেওয়া হচ্ছে? এটা কি নিয়মে পরিণত করা হলো? এবং ওই আইফোনগুলি কি হয়েছে? ওরা কি ফেরত দিচ্ছে? ওই সময় যারা পেয়েছিল ওই আইফোনগুলি ফেরত দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া তো উচিত, কারণ তারা তো ওই দায়িত্বের বিপরীতে পেয়েছিল। তো আইফোনের দাম এখন একটা ভালো ল্যাপটপের চেয়ে বেশি। হ্যাঁ, তো এখন এগুলি তারা কেন করবে? করা তো উচিত, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমানত।
রাষ্ট্রের অর্থগুলো তাদের কাছে আমানত ছিল। তারা আমানত হয় কি জিনিসটা, যখন আপনার কোনো জবাবদিহিতার কোনো সম্ভাবনা না না থাকে, আপনি যখন কিছু করবেন, আপনি কেউ কিছু জিজ্ঞাসা করবে না, তখন আপনার মধ্যে কিন্তু একটা বেপরোয়া ভাব চলে আসে। ওনাদের মধ্যে এগুলো ছিল, ওনাদের মধ্যে দেশের প্রতি, জাতির প্রতি ওনাদের মিনিমাম দায়বদ্ধতা ছিল না, মিনিমাম না। ওনাদের কোনো একজনকে এই উপদেষ্টার আচরণে আপনি দেখবেন না যে তারা দেশের জন্য ভাবছে, মানুষের জন্য ভাবছে, কি করা যায় ভাবছে, কিচ্ছু না। আমার আর একটা কৌতূহলী প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে যখন মানুষ উপদেষ্টা থাকেন বা দায়িত্বে থাকেন, তারা তখন ছুটে যান মানুষের পাশে দাঁড়াতে, অসুস্থ রোগীদের দেখতে চলে যান, দুর্ঘটনায় আক্রান্তদের বাড়িতে চলে যান। কিন্তু এই ব্যাপারটা কি তারা উপদেষ্টা না থাকলে আর করতে পারেন না? যেমন এই যে হামে আক্রান্ত হয়েছে এত শিশু, সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে জড়িত কোনো একজন ব্যক্তিও তাদেরকে দেখতে গিয়েছেন বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, মানে সংঘবদ্ধভাবে অথবা একা, এরকম কোনো ঘটনা কেন আমরা শুনি না? রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতায় না থাকলে অনেক সময় যান, কিন্তু আমাদের এই যে সুশীল সমাজের প্রতিনিধি, এত নোবেল, এত ডক্টরেট, ওনারা কেন এই কাজটা করেন না বলে আপনার মনে হয়? এটা প্রথমত এরা করেন, অন্য করেন। এক নম্বর তাদের সেই মানসিকতা নাই, দুই নম্বর হলো মায়ের খাওয়ার ভয় আছে একটা আর কি, এই কারণে যায় না। গেলে পরে আপনি সেটা মনে করেন যে মানুষ রিয়াক্ট করবে, প্রতিক্রিয়া জানাবে? রিয়াক্ট জানাবে তো, মানুষ দেখেন যাক না, ডক্টর যাক, নূরজাহান বেগম যাক। তবে নূরজাহান বেগমের চিকিৎসা খাতে মানে দেশের মানুষের জীবন গোলা যাক। এই বৃদ্ধ বয়সে ওনার পিছনে যে পরিমাণ খরচ সরকারের হয়েছে, উনি করেছেন সরকারের প্রতি, ওইটাও একটা হিসাব নেওয়া উচিত। আপনার কি মনে হয় যে তাকে ওখানে নিযুক্ত করার এটা একটা কারণ থাকতে পারে? যে হতে পারে ওনার বাল্যবন্ধু, ওনার আগে তো একই এলাকায় বাড়ি, তো একই পাড়ায় বাড়ি ওনাদের, ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের। এবং এই জন্য হয়তো ওনার একটা পার্সোনাল একটা দায়বদ্ধতা ছিল যে চিকিৎসা করানোর ক্ষেত্রে আমি একটু হেল্প করলাম না হয়। যিনি নিজে বাংলাদেশের সোশ্যাল বিজনেস করতে চান স্বাস্থ্য নিয়ে, তিনি কেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়? ভাই, স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কেমনি করা হয়? স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কনসেপ্টের জন্য ভুয়া কনসেপ্ট। এই কনসেপ্টের অর্থ কি রে ভাই? ওনার জীবনে একটা সাফল্য আছে সোশ্যাল বিজনেসে, একটা সিঙ্গেল। জনাব দুদু, আপনার কাছে আসি। আমরা দেখি কিন্তু রাজনীতিবিদরা কিন্তু যখন ক্ষমতা থাকেন না, তখনও তারা সীমিত সাধ্যের চেষ্টা করেন লোকজনের কাছে পৌঁছানোর জন্য যতটুকু পারেন। বিশেষ করে বড় বড় দুর্যোগে আমরা দেখেছি প্রায় সকলে, এমনকি ক্ষুদ্র রাজনৈতিক দলও কিছু কাজ করে। কিন্তু আমরা কখনোই কেন এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক কিংবা সুশীল কিংবা এদেরকে আমরা কখনো কেন দেখি না যে ক্ষমতায় নাই, তাতে কি, মানে তাতে তো কেউ তো অন্তত হাসপাতালে যেতে পারতেন, কেউ তো অন্তত আক্রান্তদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে পারতেন। আমরা তো তখন দেখেছি তারা ছুটে যাচ্ছেন জুলাই যোদ্ধাদের বাড়িতে গিয়ে কাঁদছেন, জড়িয়ে ধরছেন। আমাদের প্রধান উপদেষ্টা তো বিভিন্ন সময় কেঁদেছেন। কিন্তু এখন যে এই 400-র বেশি শিশু মারা গেল, সামান্য একটা শোকের প্রস্তাব বা একটা সামান্য শোক প্রকাশ, সেটাও তো ইউনুস সেন্টার থেকে করা হচ্ছে। এই জন্য রাজনীতিবিদরা করেন, কিন্তু অথচ ওই সময় তারা রাজনীতিবিদদেরকে বলেছেন 54 বছর কি করেছেন আমরা। হ্যাঁ, এটা বলছেন। ওদের একজন মহিলা উপদেষ্টা ছিলেন, নামটা মনে হচ্ছে না, উনি এই কথাটা বলার পরে আবার এটার জন্য অনুতাপ প্রকাশ হয়েছে, ঠিক হয় নাই। রাজনীতিবিদরা তো রাজনীতি করেছে মানুষের কল্যাণের জন্য। হয়তো এক একজন এক একটা দল করেন, এক একটা মতাদর্শ বিশ্বাস করেন, কিন্তু মূল টার্গেট তো সমাজ এবং দেশ, মানুষ, জনগণ। সেই কারণে অনেক দল আছে যে কখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তারাও করে, তারা কাজ করে নির্বিঘ্ন। হ্যাঁ, নির্ভীতে শুধু শহরে না, গ্রাম অঞ্চলেও অনেক মানুষ পাওয়া যাবে সারাটা জীবন সমাজ কর্মীর মতো তারা কাজ করেছেন। এই বিষয়গুলো একেবারে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু যে অভিযোগগুলো এখন উঠছে গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে, সেই মন মানসিকতা তো থাকতে হবে। সেই মন মানসিকতা তৈরি করে আমার বিবেচনায় রাজনৈতিক সচেতনতা, অর্থাৎ রাজনীতির দলের সদস্যই হতে হবে এমন কিন্তু না। এমন অনেক মুক্তিযোদ্ধা 71-এ ছিলেন, এমন অনেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন, সবাই কিন্তু একটা দলের জন্য গেছেন তা না। সে দেশের জন্য, মানুষের জন্য, এই যে অনুভূতিটা, এটা তো রাজনৈতিক। কিন্তু গত সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন বলছেন, সারা কমপ্লিটলি আমার কাছে যেটা মনে হয়, তারা গোষ্ঠী এবং ব্যক্তি বা মহল বিশেষের স্বার্থে
তারা কাজ করতে গেছে। এখন যেটা আমাদের সামনে এসে যেটা প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, আপনি যে তদন্তের কথা বললেন, যে গত সময়ের যে অবস্থায়, যেমন আজকে যে স্বাস্থ্য মানে বিষয়টা সামনে আমাদের সামনে, দায়টা কে নেবে? দায়িত্ব নিতে হবে। সেটি কোন সময় মানে সচেতনতা যেটা আমরা ওই সময় একটু শক্ত করে দাঁড়াতো, তাহলে এখন মানে এই যে শিশুদের আপনি 40,000-এর ঊর্ধ্বে আক্রান্ত, 50 ছাড়িয়ে গেছে, 50 ছাড়াই গেছে, মৃতের সংখ্যা 400-র ঊর্ধ্বে, ভাবা যায়? এটা তো এখন এসে আমরা এটা জানছি, কিন্তু যখন শুরু হলো তখন তো তারা ছিলেন বিজ্ঞ সব। সেই জন্য দায়িত্ব নিচ্ছেন না, ভুল হয়েছে কিনা সেটা বলছেন না, কোথায় সমস্যা হয়েছিল সেটা জানাচ্ছেন না, এবং কোনো শোক প্রকাশও করছেন না। এমনকি সাধারণ নাগরিক হিসেবে দায়িত্বশীল, কয়দিন আগেও তো দায়িত্বেই ছিলেন, ক্ষমতায় ছিলেন, একটাবার দেখতেও যাচ্ছেন না। না, এই যে একটা কথা উঠেছেন আমাদের তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে, এমনকি দেশে যখন আসেনি, কোনো জায়গায় কেউ মানে খুব কষ্টের জীবনযাপন করছেন, উনি কিন্তু দলের কোনো না কোনো উদ্যোগ নিয়ে নেতাকর্মী সেখানে পাঠিয়েছেন, কখনো অর্থ সাহায্য দিয়েছেন বা অন্য কোনো সাহায্য দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ অতীতেও দেখা যাবে, মৌলানা ভাসানী বা অন্যান্য যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, এই ধরনের সামাজিক কর্মের সঙ্গে তারা সবসময় ছিল, রাজনীতির বাইরে। কিন্তু যারা এরকম নোবেল বিজয়ী অথবা আরো বড় বড় ব্যক্তিদের আমার চোখে তো খুব একটা পড়ে নাই। সেই জন্যে আমি সমালোচনা করলে তারা হয়তো কষ্ট পাবেন, আমাদের প্রত্যাশা তো শুধু রাজনীতিবিদদের কাছে না, সেই কাজটা তারা করেছেন বলে এখন এই প্রশ্নগুলো তৈরি হয়েছে, মানুষ জানতে চাচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, আপনারা দুজনই বয়োজ্যেষ্ঠ এবং আমাদেরকে আজকে মন খুলে কথা বলেছেন। এবং আমরা আসলে কাউকে আহত বা কাউকে সমালোচনা করার জন্য আলোচনাটা করি না, আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। কেননা যে প্রাণগুলি ক্ষয় হয়েছে, এই প্রাণগুলি কিন্তু কতটা মূল্যবান আমরা জানারও সুযোগ পেলাম না। হয়তো এরই মধ্যে ভবিষ্যতে নোবেল বিজয়ী ছিলেন, কিন্তু আমরা তো জানি না। অতএব প্রশ্ন আমরা করব এবং জবাব দিতেই হবে, এবং সেই জবাব না পাওয়া পর্যন্ত আমরা প্রশ্ন করতেই থাকবো। এটাই গণমাধ্যমের কাজ। প্রশ্ন ভালো না লাগতে পারে, উত্তর পছন্দ নাও হতে পারে, উত্তর দেবার ইচ্ছা নাও থাকতে পারে, কিন্তু প্রশ্ন কখনো বন্ধ হবে না। প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোই, কারণ আমরা উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করি।